প্রিয় দর্শক সকলেই ভালো আছেন আশা করছি। আমি বদিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআইডি ইনসাইটস বাংলাতে। প্রিয় দর্শক, আজকে আমরা ভবিষ্যতে ঘটতে পারে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী আমেরিকার যে বৈদেশিক নীতি বা সম্পর্ক বা কূটনীতির ধরন, সেখানে যে কিছু পরিবর্তন আসছে, এটা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ মহল কথা বলছে। তো আমি আজকে তেমনই একটা জায়গায় নিয়ে কথা বলবো, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের যে সম্পর্ক, যেটাকে একাডেমিক দুনিয়ায় ট্রান্স আটলান্টিক রিলেশন বলা হয়। অর্থাৎ আটলান্টিকের দুই পাশে উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপ এর মধ্যে যে সম্পর্কটা প্রথমে তৈরি হয়েছিল, যেটা পরবর্তীতে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোকেও যুক্ত করেছে, সেটা হচ্ছে ট্রান্স আটলান্টিক রিলেশন। তো এই রিলেশনের ভিতরে কোনো প্রভাব কি পড়বে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেছে, তো সেই ক্ষমতায় আসার যে ইমপ্লিকেশন, যে প্রভাব, সেটা কি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্কের মধ্যে পড়বে নাকি? এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমে ক্ষমতায় আসে 2016 সালে, তখনও কিন্তু একই ধরনের কথা উঠেছিল। আসলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে খুব অল্প কয়েকজন রাষ্ট্রপতি আছেন যার সাথে ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টার বা বাচনভঙ্গি বা রাজনীতিক পরিচালনার অ্যাপ্রোচ এগুলো মেলে। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথম থেকেই গ্লোবালি চর্চার একটা জায়গায়। তো উনি ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম 2016 সালে ক্ষমতায় আসে, ঠিক একই প্রশ্নটা, অর্থাৎ ট্রান্সআটলান্টিক সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, বা ট্রাম্পের ক্ষমতায় আসার সাথে সাথে ট্রান্সআটলান্টিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে নাকি, এই প্রশ্নটা কিন্তু তখনও ছিল। আসলে এই প্রশ্নটা কেন তৈরি হয়েছে, পেছনে একটা বড় প্রেক্ষাপট রয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আমেরিকার স্থানীয়দের ভিতরে যে উচ্ছ্বাস বা আকাঙ্ক্ষা বা চাহিদা বা চিন্তা বা থট, যেটাকে বলে একদম স্থানীয় পর্যায়ে নেটিভ আমেরিকান যারা আছে, নেটিভ আমেরিকান বলতে সে রেড ইন্ডিয়ান না, মানে পরবর্তীতে যারা স্থানীয় আমেরিকান, হোয়াইট আমেরিকান, তাদের ভিতরকার যে বিষয়গুলো, চাহিদাগুলো, কথাগুলো, দাবিগুলো, বা স্থানীয় পর্যায়ে যে সকল আমেরিকান শিল্প কারখানা রয়েছে, তারা যে বিভিন্ন রাষ্ট্রের সস্তা পণ্য আমেরিকায় ঢোকার ফলে তাদের যে বিজনেস বা অন্য বিষয়গুলোয় তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ ডোমেস্টিক একটা ভয়েস যেটা ছিল, সেই ভয়েসটাকে পুঁজি করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। তো সেই ভয়েসের ভিতরেও কিন্তু একটা বড় জায়গা ছিল যে আমাদের সাথে ইউরোপের সম্পর্কটা কী ভিত্তিতে হবে। সেক্ষেত্রে আমেরিকার যে জাতীয় স্বার্থ, সেটা কি সেখানে পূর্ণ হচ্ছে নাকি আমরা শুধুমাত্র আমাদের অ্যালাই বা মিত্র বলেই পশ্চিমা ইউরোপকে আমরা আমাদের স্বার্থের বাইরে গিয়েও সাহায্য করতেছি, সহযোগিতা করতেছি বা বিভিন্ন কিছুতে সমর্থন দিচ্ছে। তো এই বিষয়টায় বা এই প্রেক্ষাপট ঘিরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইউরোপের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেখানে কি কোনো পরিবর্তন আসবে নাকি, কোনো টানাপোড়েন সৃষ্টি হবে নাকি, এক ধরনের শঙ্কা বিরাজ করতেছিল। ঠিক একই শঙ্কা কিন্তু, যদিও ক্ষমতায় এখনও ট্রাম্প আসেনি, কিছুদিন পরে আসবে। আপনারা দেখতে পাবেন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, তখন ঠিক এই প্রশ্নটা আবার চলে আসবে সামনে, ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কী হবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সে আলাদা একটা এন্টিটি, একটা আলাদা সত্তা। তার নিজস্ব বৈদেশিক নীতি আছে, নিজস্ব আদর্শ আছে, নিজস্ব জাতীয় স্বার্থ আছে, জাতীয় বলতে তাদের ইউনিয়নের স্বার্থ আছে। আমেরিকা একটা রাষ্ট্র, ঠিক তারও কিন্তু একই বিষয়গুলো রয়েছে। তো এই দুজনের মধ্যে কীভাবে যেটাকে বলে মেলবন্ধন হবে, বা কীভাবে কমন একটা গ্রাউন্ডে তারা যাবে, এইটা নিয়ে কিন্তু এক ধরনের ডিবেট ডোনাল্ড ট্রাম্প যখন আবার ক্ষমতায় আসবেন বা অর্থাৎ রাষ্ট্রপতির পদে তিনি বসবেন, তখন থেকে শুরু হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিন্তু প্রথমবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার চেয়ে আরও কমপ্লেক্স। এখন ডোনাল্ড ট্রাম্পের যারা প্রশাসনে থাকবেন, তারা কিন্তু শুধুমাত্র আমেরিকার নাগরিক না, তারা ওই স্থানীয় পর্যায় থেকে যে ভয়েসগুলো আছে সেগুলোকে নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো তারাও দীর্ঘদিন
কাজ করেছে, যেমন এলন মাস্কের কথা বলতে পারি বা এরকম যারা আছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের ব্যক্তিগুলোকে এখন তার গুরুত্বপূর্ণ পদে বা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতেছে। অর্থাৎ একটা নতুন প্রেক্ষাপট কিন্তু দ্বিতীয়বারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তৈরি হচ্ছে, এবং সেই প্রেক্ষাতে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক কী হবে। তো এইখানে আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ন্যাটো সম্পর্কিত ডোনাল্ড ট্রাম্পের একটা মানে চিন্তাভাবনা আছে, এবং যেটা ইউরোপ আমেরিকার সম্পর্কে একটা প্রভাব বিস্তার করতে পারে। পরিবেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব অ্যাপ্রোচ আছে। টেকনোলজি নিয়ে আলাদা অ্যাপ্রোচ আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমেরিকা এবং ট্রান্সআটলান্টিক রিলেশনের ক্ষেত্রে তা হচ্ছে আমেরিকা চায়নাকে যেভাবে দেখতেছে, ইউরোপ কি চায়নাকে আসলে সেভাবে দেখে নাকি। এবং এই দুইটার ভিতরেই প্রবলেম তৈরি হচ্ছে। ইউরোপ যেহেতু চায়নার প্রতি অনেকটা ইকোনমিক্যালি অনেকখানি ডিপেন্ডেন্স, এবং আমেরিকার প্রতি তো সে অনেক বেশি নির্ভরশীল। তো এই দুইটার মধ্যে ব্যালেন্স করা নিয়েই ট্রান্সআটলান্টিক রিলেশনের মধ্যে কোনো প্রভাব পড়বে নাকি, এটা একটা বড় কারণ। ন্যাটোর কথা কেন বললাম, যে ডোনাল্ড ট্রাম্প ওই যে বললাম না, স্থানীয় পর্যায়ে যে ভয়েসগুলো আছে সেগুলোকে নিয়েই ক্ষমতায় এসেছে, এবং স্থানীয় পর্যায়ে যারা ছিল তারা কিন্তু বারবারই বলে আসছে যে আমাদের টাকায় ন্যাটো চলছে, ন্যাটোর সিংহভাগ অর্থ বাজেট যুক্তরাষ্ট্রের করা, এবং আমাদের টাকা আমাদের বাজেটে করা ন্যাটো কেন পূর্ব ইউরোপের একটা ক্ষুদ্র রাষ্ট্র, যে রাশিয়ার সীমান্তবর্তী, মনে করেন যে মালদোভা, বা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে ইউক্রেনের ন্যাটোতে যুক্ত হওয়ার নিয়ে বিরোধিতা করেছেন, যে ইউক্রেন বা বাল্টিক রাষ্ট্র, আসলে এরা আসলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কতটা ভূমিকা রাখতে পারে, আসলে তেমন কোনো ভূমিকা রাখবে না। যেমন পশ্চিমে ইউরোপের সাথে অনেক বড় বাণিজ্য সম্পর্ক আমেরিকার রয়েছে, কিন্তু এই রাষ্ট্রগুলোর সাথে আমেরিকা আসলে তেমন কোনো বড় স্ট্র্যাটেজিক বা অন্য বড় কোনো গুরুত্ব নেই। একটা গুরুত্ব আছে যে রাশিয়াকে এক ধরনের রাশিয়ার সাথে এক ধরনের দূরত্ব বজায় রাখা, পশ্চিমে ইউরোপকে রাশিয়ার থেকে রক্ষা করা, একটা বাফার জোন তৈরি করা। কিন্তু বাফার জোন তৈরি করতে হলে যে ওই রাষ্ট্রগুলোকে ন্যাটোতে যুক্ত করতে হবে, তার কিন্তু পক্ষপাতী আমেরিকার অনেকেই না, এবং সেই ভয়েসটা নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে। তার ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে, অর্থাৎ 2016 থেকে যখন ক্ষমতা আসে, তখন থেকে তিনি ন্যাটোকে কোশ্চেন করা শুরু করেন, যে ন্যাটোকে আমেরিকা কেন পালবে। ন্যাটোর যে সদস্যরা, তারা ন্যাটোর যে বাজেট, সে বাজেটের সর্বনিম্ন পজিশনটাও তারা দিতে পারেন, অর্থাৎ 2%, সেটাও ইউরোপের সবচেয়ে ধনী রাষ্ট্র জার্মানিও দিতে পারে না। তো কেন আমেরিকা ন্যাটোকে পালবে ইউরোপিয়ানদের নিরাপত্তা প্রদানের জন্য, এইটা একটা বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের। তো এই প্রশ্নটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে যতটা লেজিটিমেট, আমার ইউরোপের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অত তেমন চিন্তার, কারণ ইউরোপ এখন কিন্তু সেভাবে রাষ্ট্র নাই, এখন কিন্তু একটা ইউনিয়নের অংশ, এবং ইউনিয়নের অংশ হিসেবে তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তার বিষয়গুলো, যে সামরিকভাবে শক্তিশালী হওয়া, অন্য রাষ্ট্রের সীমানা থেকে নিজেকে নিরাপদ করা, সামরিকায়ন করা, বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, অনেক বড় বড় অস্ত্র তৈরি করা, বিধ্বংসী অস্ত্র তৈরি করা, সমরাস্ত্র বিস্তার ঘটানো, এই যে বিষয়গুলো, আসলে এটা যেটা প্রথাগত প্রত্যেকটি রাষ্ট্র করে যে নিজেকে নিরাপদ করার জন্য, ইউরোপীয় ইউনিয়ন যখন অর্থনীতির আঙ্গিকে অর্থনৈতিকভাবে একটি কাস্টম তৈরি হয়, একটা ইউনিয়ন গঠিত হয়, তার ফলে কিন্তু তারা অর্থনীতিকে সামরিক জায়গার থেকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। ফলে তাদের নিজস্ব নিরাপত্তা বিধানের জন্য কিন্তু তাদের আর সামরিক বলয় তৈরির প্রয়োজন পড়ে নাই। এবং এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন প্রয়োজন পড়ে নাই, কারণ ন্যাটো তো তৈরি হয়েছিল 1949 সালে, স্নায়ুযুদ্ধকালীন সময়। তখন কিন্তু যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় থ্রেট হিসেবে গ্রহণ করছিল সোভিয়েত ইউনিয়নকে, এবং তখন যুক্তরাষ্ট্র বলেছিল যে পশ্চিমা ইউরোপ, তোমরা অর্থনৈতিকভাবে ফ্লারিশ করো, টেকনোলজিক্যালি ফ্লারিশ করো, তোমাদের ডিফেন্সের প্রতি এত ফোকাস হতে হবে না, এই দিকটা আমি আসলে দেখব। এবং ন্যাটোকে কিন্তু তখনই ইনলার্জ করছে আপনার যুক্তরাষ্ট্র, কিন্তু সেই প্রেক্ষাপট কিন্তু সোভিয়েত ইউনিয়ন পতনের পর আর থাকেনি। ফলে একই ধরনের সিকিউরিটি কিন্তু ক্রাইসিস ইউরোপের থেকে গেছে, অর্থাৎ রাশিয়া কিন্তু এখনও ইউরোপিয়ানদের জন্য একটা থ্রেট হিসেবে রয়েছে। এখন সেই থ্রেটটাকে বাফার করার জন্য বা কাউন্টার করার জন্য যদি ন্যাটোর
বড় ধরনের ভূমিকা সেখানে না থাকে, এটা কিন্তু ইউরোপের সিকিউরিটির জন্য বা সার্বভৌমত্বের জন্য বা অন্য অনেক কিছু কথা বলি, এবার ডিফেন্সের জন্য একটা বড় থ্রেট, যেটা ইউরোপীয় ইউনিয়ন বুঝতেছে। এবং তার ফলে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসছে, ন্যাটো প্রশ্নটাকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সদস্য রয়েছে, পরিচালনা পর্ষদ রয়েছে, তাদের ভিতরে কিন্তু উৎকণ্ঠা বিরাজ করছে এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো সংক্রান্ত একটা সলিউশনে যাওয়ার চেষ্টা করছে বা আগামীতে করবে। কারণ ন্যাটো নিয়ে কিন্তু প্রশ্নটা আরও আসবে, বিশেষ করে ইউক্রেন ক্রাইসিসের পরে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি বৈধতা পাবে যে কেন ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে পূর্ব ইউরোপে সম্প্রসারিত করতে চায়নি, কেন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রসারণ করতে চায়নি। একটা বড় উদাহরণ হিসেবে কিন্তু সে ইউক্রেনকে দেখাইতে পারবে এবং ইউক্রেনের ভবিষ্যৎ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধের কিন্তু সমাপ্তি ঘটতে পারে, খুবই শীঘ্রই ঘটবে। এবং সেক্ষেত্রে ইউক্রেনের যে সকল অঞ্চলগুলো রাশিয়া দখল করে ফেলছে, হয়তো সেখানের একটা বড় অংশই রাশিয়াকে ইউক্রেনে ছাড় দিতে হবে এবং বাকি অংশটা নিয়ে ইউক্রেনে থাকতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে প্রিকশন বা পূর্বেই যে সাবধানতার কথা বলেছিল, সেই সাবধানতার কথা কিন্তু আর বাইডেন সরকার এসে কিন্তু গ্রহণ করেনি। তারা বাইডেন সরকার এসে কিন্তু ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে প্রথাগত সম্পর্ক, ওটাকে বজায় রাখার জন্য ন্যাটোকে সম্প্রসারণ করতে চেয়েছে। ন্যাটোকে সম্প্রসারণের মাধ্যমে পুতিনকে অর্থাৎ রাশিয়াকে কাউন্টার করতে চেয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প আসলে চায়নি। তো এই একটা বড় জায়গা বা একটা বড় ক্রাইসিস ইন ফিউচারে হয়তো তৈরি হবে। আরেকটা হচ্ছে বড় ব্যাপার, সেটা হচ্ছে ক্লাইমেট বিষয়টা। আপনারা জানেন যে বর্তমান ওয়ার্ল্ডে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সিকিউরিটি থ্রেট এবং এটা কিন্তু ভিজিবল এবং এটা আমরা দেখতে পাচ্ছি। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গ্লোবাল যে ক্লাইমেট যে ইস্যুগুলো আছে বা ইনিশিয়েটিভগুলো আছে, তার সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা ইনিশিয়েটিভগুলো তারাই কিন্তু গ্রহণ করে। কিন্তু আমরা দেখছি যে 2016 সালে ক্ষমতায় এসে যে বারাক ওবামার করা প্যারিস এগ্রিমেন্টে যখন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে, সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরে যায় এবং এটা কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের প্রতি ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার একটা বার্তা ছিল যে আমেরিকা ক্লাইমেট এই ব্যাপারগুলোতে আর থাকবে না। এখন ইউরোপ যে আসলে ক্লাইমেট নিয়ে বেশি চিন্তিত, যে নিজের ক্লাইমেট ইস্যুগুলোকে নিজে রিনিউয়েবল এনার্জি এই সকল জায়গায় শিফট করতে চাচ্ছে, আসলে সে কিন্তু আমেরিকার এই ধরনের পলিসির ব্যাপারটা নিয়ে সত্যি শঙ্কিত থাকবে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু এক ধরনের আবার চিন্তা হচ্ছে যে বাইডেন সরকার এসে প্যারিস ক্লাইমেট চুক্তিতে আবার গিয়েছিল, এটা হয়তো ডোনাল্ড ট্রাম্প এসে আবার সরে যাবে। ফলে গ্লোবালি যে ক্লাইমেটের প্রতি একটা ফোকাস দেওয়া দরকার এবং সেখানে যে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার এই ক্লাইমেট ইস্যুকে সামনে নিয়ে যাওয়ার জন্য, সেখানে যখন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি থাকবে, সেটা কিন্তু গ্লোবালি যে ক্লাইমেট বিষয়টা সেখানে একটা ভলনারেবিলিটি তৈরি করবে, সেখানে একটা ভঙ্গুর অবস্থা তৈরি করবে, যেটা গোটা বিশ্বের জন্যই যেহেতু ভালো না, সেটা ইউরোপের জন্য ভালো না। এবং এর ফলেও কিন্তু এই যে আমেরিকা এবং ইউরোপের মধ্যে সম্পর্ক জায়গাটা প্রবলেম তৈরি করা হবে। আর একটা ব্যাপার হচ্ছে টেকনোলজি নিয়ে কিন্তু আর একটা প্রবলেম তৈরি হচ্ছে। টেকনোলজির অনেক ব্যাপার নিয়ে পরে আলোচনা হবে, কিন্তু আমি টেকনোলজি একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা জানেন আমরা এখন এআইয়ের যুগে রয়েছি। তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এমন কিছু লোক আছে, যেমন এলন মাস্কের মতন লোক আছে, যারা দীর্ঘদিনভাবে আমেরিকান সমাজে এই এআই যে টেকনোলজি বা এই ধরনের আধুনিক যে টেকনোলজিগুলো, এগুলোর যে একটা বড় নেগেটিভ প্রভাব রয়েছে বা এগুলোকে বন্ধ করা উচিত, এটা নিয়ে কিন্তু এক ধরনের ক্যাম্পেইন তারা করে যাচ্ছে এবং তারা কিন্তু বর্তমান ডোনাল্ড ট্রাম্পের একটা বড় পৃষ্ঠপোষক এবং ডোনাল্ড ট্রাম্পও তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন যে আসলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আধুনিক জায়গায় নিজেকে নিয়ে যেতে চাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বেশি ব্যবহার করতে চাচ্ছে, অর্থাৎ তাদের ফোকাস মোর টেকনোলজি, মোর এআই, মোর ইনোভেশন, সেখানে আমেরিকার একটা ডিভিশন তৈরি হচ্ছে যে তারা এই ধরনের
প্রযুক্তিতে তারা যেতে যাচ্ছে না। তো তার ফলেও কিন্তু টেকনোলজির ক্ষেত্রে অন্য টেকনোলজি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, লম্বা আলোচনা হয়ে যাবে। আমি শুধু এআই নিয়ে আলোচনা করলাম। তো এইখানে একটা ডিফারেন্স কিন্তু রয়েছে। সেই ডিফারেন্সটা কিন্তু ট্রান্সআটলান্টিক সম্পর্কের জায়গায় একটা প্রবলেম তৈরি করতে পারে। এবং সর্বশেষ সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে চায়নার যে টেনশন, আপনারা দেখলেন যে ডোনাল্ড ট্রাম্পের রিসেন্ট কিছু টুইটে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি বলেছেন যে প্রায় 100% ট্যারিফ শুল্ক কিন্তু আরোপ করবে চায়নার পণ্যের উপর। অর্থাৎ আমরা আবার বুঝতে পারতেছি আবার যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে। এখন এই বাণিজ্য যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র ট্রান্সআটলান্টিক সম্পর্কের জের ধরে ইউরোপকে সবসময় তার পক্ষে চায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় ইউরোপকে পক্ষে যাবে, কিন্তু ইউরোপের সাথে চায়নার একটা লম্বা সম্পর্ক আছে, ইকোনমিক ডিপেন্ডেন্সি আছে। চায়নার সস্তা পণ্যগুলো কিন্তু ইউরোপে সহজে ঢুকে এবং মানুষের কিন্তু এক ধরনের ডিপেন্ডেন্সি চাইনিজ প্রোডাক্টের প্রতি তৈরি হয়েছে। অর্থাৎ ইকোনমিক যে বড় ট্রাইস রয়েছে, সেই ট্রাইটা কিন্তু, সেই সম্পর্কটা কিন্তু ইউরোপকে একটা প্রবলেম জায়গায় নিয়ে আসতে পারে। ইউরোপকে এক ধরনের যেটা বলে উভয় সংকটে নিয়ে আসছে, যে সেটা হচ্ছে যে এখন সে কি ট্রান্সআটলান্টিক সম্পর্কটাকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প যা বলতেছে, অর্থাৎ সেও কি চায়নার এগেনস্টে দাঁড়াবে, চায়নার সাথে সেও কি বাণিজ্য যুদ্ধ শুরু করবে, নাকি আসলে চায়নার সাথে সে সম্পর্ক রাখবে, ট্রান্সআটলান্টিক জায়গাটা সে কিছুটা ছাড় দিবে। তো এই ক্ষেত্রে অনেকে ইন্টেলেকচুয়াল বলছেন যে এখানে তাদের ইউরোপকে আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করতে হবে এবং শক্ত পলিসি তাকে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে ইউরোপ নিজে একটা বড় স্টেক হোল্ডার, সে তার নিজের সিদ্ধান্ত নিতে বা গ্রহণ করতে পারে। তো সেই ক্ষেত্রে সে অন্য কারো প্রতি নির্ভরশীল নয়। তো এই বিবেচনায় সে ট্রান্সআটলান্টিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে যে ডিফেন্স কোঅপারেশন, এই জিনিসগুলোকে সে কন্টিনিউ করবে এবং একই সাথে চায়নার সাথে যে তার ইকোনমিক সম্পর্ক আছে বা অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে, সেটাকেও সে একইভাবে হ্যান্ডেল করবে। অর্থাৎ এই ক্ষেত্রে টু মাস ইউএসের প্রতি ডিপেন্ডেন্স বা চায়নার প্রতি ডিপেন্ডেন্স জিনিসটাও প্রকাশ করা যাবে না ইউরোপীয় ইউনিয়নকে দেখাতে হবে যে আমি অ্যাজ এ স্টেক হোল্ডার, অ্যাজ এ অথরিটি, অ্যাজ এ এন্টিটি, আমার নিজস্ব চিন্তার জায়গা আছে যে আসলে আমি কার সাথে কি ডিল করব। তো এই ডিলটা যদি করতে যায়, অবশ্যই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে এক ধরনের রিপারকেশন বা এক ধরনের মতামত চলে আসবে বা এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পারি। বাট ইউরোপীয় ইউনিয়নকে ব্যালেন্স রোল প্লে করতে হবে। তো এইটা আসলে খুবই সংক্ষেপে ট্রান্সআটলান্টিক সম্পর্কের যে নতুন অধ্যায় কীভাবে শুরু হতে যাচ্ছে, বিশেষ করে ন্যাটোকে নিয়ে, পরিবেশকে নিয়ে, প্রযুক্তি এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো চায়নাকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন নিজেকে কীভাবে রাখতে চাচ্ছে এটাকে নিয়ে। তো আশা করি আপনারা একটা সারমর্ম একটা সামারি পাইছেন বা একটা ধারণা পাইছেন আসলে ট্রাম্পের ক্ষমতায় আসলে গ্লোবালে যে সকল চেঞ্জ আসবে তার মধ্যে একটা বড় চেঞ্জের জায়গা হবে আমেরিকা এবং ইউরোপের সম্পর্কের জায়গা। তো সেইখানে কি পরিবর্তন আসতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।